সুন্দরবাবু, এই ক্ষত চিহ্নটা আপনি কি দেখেছেন? ক্ষত চিহ্ন? এই বিষয়ে আমি আরো দু একটা কথা বলতে পারি। গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমরা গল্পের আড্ডা নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের কাছে। আজ গল্পের আড্ডায় আপনাদের জন্য প্রথমবার বাংলা সাহিত্যের অন্যতম সেরা গোয়েন্দা চরিত্র জয়ন্ত ও মানিকের গোয়েন্দা কাহিনী পলাতক চায়ের পেয়ালা। রচনা হেমেন্দ্র কুমার রায়। হেমেন্দ্র কুমার রায়ের জন্ম 2রা সেপ্টেম্বর 1888 সালে। তাঁর লেখা কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল পদ্মরাগ বুদ্ধ, অমানুষিক মানুষ, মানুষ পিশাচ ইত্যাদি। বহুমুখী প্রতিভার অধিকারী এই সাহিত্যিক 1963 সালের 18 এপ্রিল মৃত্যুবরণ করেন। গল্পের আড্ডায় নিয়মিত বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেলটি, and also click the bell icon for notification. শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের গল্প পলাতক চায়ের পেয়ালা। একটা তদন্ত সেরে আমি আর জয়ন্ত বাড়ি ফিরছিলাম। হঠাৎ রাস্তার ধারের একখানা বাড়ির একতলার জানলা থেকে আত্মপ্রকাশ করলেন ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু, তার সুপরিচিত মুখ ও দোদুল্যমান ভুঁড়ি নিয়ে। জয়ন্ত, বলি ও জয়ন্ত, একবার এদিকে পদচালনা করবে নাকি? কিঞ্চিত সমস্যায় পড়ে গেছি যে ভায়া। এসো, বাড়ির ভেতরে এসো। একতলার যে ঘরের ভেতরে আমরা প্রবেশ করলাম, বোধহয় সেটা বৈঠকখানা। একটা গোল টেবিলের উপরে রয়েছে চায়ের পেয়ালা, টোস্ট ও এক পোচ প্রভৃতির পাত্র। জয়ন্ত বলল, ব্যাপার কি, এখানে বসে এত বেলায় প্রাতরাশ সাচ্ছেন যে? এতক্ষণ ফুরসত হয়নি ভায়া, কিন্তু তোমরা তো জানো এই চাটা না খেলে আমার বুদ্ধি খোলে না। তাই পাড়ার দোকান থেকে কিঞ্চিত ভক্ষ আর এই পানীয় আনতে বাধ্য হয়েছি। তা তোমাদের জন্য আনাবো নাকি? নিশ্চয়ই নয়, একদিনে দুবার প্রাতরাশ আমাদের ধাতে সহ্য হয় না। বেশ, তাহলে তোমরা বসে বসে শোনো আর আমি খেতে খেতে বলি। সুন্দরবাবু বললেন, শোনো, গৌরচন্দ্রিকা না করেই খুব সংক্ষেপে ব্যাপারটা বলি। এসেছি এখানে একটা এই চুরির মামলায়, কিন্তু সন্দেহ হচ্ছে পেছনে অন্য কোনো রহস্যও থাকতে পারে। এই বাড়িখানার মালিক হচ্ছেন পরিতোষ রায়চৌধুরী, হরিপুরের জমিদার। বেশিরভাগ সময় মফস্বলেই থাকেন। কাজের তাগিদে মাঝে মাঝে কলকাতায় আসেন বটে। এবারে একখানা বাগান কেনবার জন্যে তার কলকাতায় আবির্ভাব হয়েছিল। বাগানখানা আজই কেনবার কথা, তাই কাল তিনি ব্যাংক থেকে 10,000 টাকার নোট আনিয়ে নিজের শোবার ঘরের আলমারির ভেতর রেখেছিলেন। তো সেই টাকা চুরি গেছে। কেমন করে? তা কেউ জানে না। পরিতোষবাবু কি বললেন? তার কিছুই বলার শক্তি নেই, কারণ কাল রাত্রে তার মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু? আমারও মনে জেগেছে এই জিজ্ঞাসা, কিন্তু লাশের কোথাও সন্দেহজনক কোনো চিহ্নই নেই। পরিতোষবাবুর পারিবারিক চিকিৎসক হচ্ছেন বিখ্যাত ডাক্তার এস.এন. সিংহ। তার মতে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার দরুন পরিতোষবাবুর মৃত্যু হয়েছে। তিনি কিছুকাল থেকেই বুকের অসুখে ভুগছিলেন। কাল সন্ধ্যাতেও তিনি নাকি বুকের ভেতরে অস্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। এ কথা কে আপনাকে বললে? মুরারিবাবু। তিনি কে? পরিতোষবাবুর প্রতিবেশী। তিনিও আগে ডাক্তারি করতেন, এখনও ব্যবসা ছেড়ে দিয়েছেন। রাস্তার ওপারেই সামনের ওই বাড়িখানায় তিনি থাকেন। সর্বশেষ
তিনিই কাল জীবিত অবস্থায় পরিতোষবাবুকে দেখে গিয়েছেন। মৃতদেহের সৎকার হয়েছে? না, পরিতোষবাবু এবারে একলাই কলকাতা এসেছেন। হরিপুরে তার পরিবারবর্গের কাছে খবর পাঠানো হয়েছে, তারা এখনো এসে পৌঁছননি। আপনি সমস্যায় পড়েছেন বলছেন, কিন্তু আপনার সমস্যাটা কি? একই রাত্রে পরিতোষবাবুর মৃত্যু আর টাকা চুরি কি সন্দেহজনক নয়? অথচ মৃত্যুর জন্য সন্দেহ প্রকাশ করার উপায়ই নেই, কারণ এসএন সিংহের মতো বিখ্যাত ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন। তা না হলে লাশ আমি মর্গে পাঠাতে বাধ্য হতাম। আচ্ছা, চুরির কথাই হোক, আলমারিতে 10,000 টাকার নোট আছে, এ খবর আর কেউ জানতো? সন্তোষবাবু জানতেন। তিনি পরিতোষবাবুর ম্যানেজার, এই বাড়িতেই থাকেন। টাকাটা তিনিই ব্যাংক থেকে তুলে এনেছিলেন। মুরারিবাবু কি বললেন? টাকার কথা তিনি নাকি কিছুই জানতেন না। এ বাড়িতে আর কে থাকে? 2জন দরওয়ান, 2জন বেয়ারা আর একজন পাচক। রাত্রে পরিতোষবাবু শয়নগৃহের দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? না। মৃতদেহটা আমি একবার দেখতে পারি কি? অনায়াসে, চলো। মাঝারি আকারের ঘর, একদিকে একটা আলমারি, টাকা ছিল তার ভিতরেই, একদিকে একখানা পালঙ্ক, রাস্তার ধারে জানলার সামনে একটি ছোট টেবিল ও একখানা চেয়ার, মেঝেতে কার্পেটের উপরে পাতা একটি ছোট বিছানা, মৃতদেহ ছিল তার উপরেই। পরিতোষবাবুর বয়স 50-এর কাছাকাছি, দোহারা চেহারা, পরনে কেবল গেঞ্জি ও কাপড়। মুখ দেখলে মনে হয় তিনি যেন ঘুমোচ্ছেন। জয়ন্ত বেশ খানিকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে মৃতদেহটা পরীক্ষা করল, তারপর পকেট থেকে একখানা আতস কাজ বার করে মৃতদেহের বাম হাতের বুড়ো আঙুলের উপরে রেখে কি দেখতে লাগলো। তারপর ফিরে বলল, সুন্দরবাবু, এই ক্ষত চিহ্নটা আপনি কি দেখেছেন? ক্ষত চিহ্ন? হ্যাঁ, অত্যন্ত ছোট একটা ক্ষত, প্রায় অকিঞ্চিতকর বললেই চলে। বিশেষভাবে না দেখলে চোখেই পড়ে না। ভালো করে দেখে সুন্দরবাবু বললেন, ধ্যাৎ, একটা তুচ্ছ ব্যাপার, নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই। পরিতোষবাবুর ম্যানেজার সন্তোষবাবু আর তার প্রতিবেশী মুরারিবাবুকে আমি 2-1 কথা জিজ্ঞেস করতে চাই। তাঁরা দুজনেই ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। দুজনেরই অত্যন্ত সাধারণ চেহারা, বর্ণনা করবার মতো কিছুই নেই। সন্তোষবাবু, পরিতোষবাবুর বাঁ হাতের বুড়ো আঙুলটা কেটে গিয়েছিল, কেমন করে? কাল সকালে পেন্সিল বাড়াতে গিয়ে কর্তার হাত সামান্য একটু ছড়ে যায়, মাত্র 2-1 ফোঁটা রক্ত পড়েছিল, কর্তা তা আমলেই আনেননি। মুরারিবাবু বললেন, এই বিষয়ে আমি আরও 2-1টা কথা বলতে পারি। কাল সন্ধেবেলায় আমার সঙ্গে দাবা খেলতে খেলতে পরিতোষবাবু বললেন, বুড়ো আঙুলটা একটু টনটন করছে। আমিও আগে ডাক্তারি করতুম, কোনো ক্ষতকেই অবহেলা করা উচিত নয় বলেই আমি নিজের বাড়িতে গিয়ে লাইজলের শিশিটা নিয়ে আসি। তারপর খেলা শেষ হয়ে গেলে একটা চায়ের পেয়ালায় জল ভরে তাতে 10 ফোঁটা লাইজল ঢেলে পরিতোষবাবুকে সেই জলে মাঝে মাঝে কাটা আঙুলটা ভিজিয়ে রাখতে বললুম। ঠিক সেই সময়ই পরিতোষবাবুর বুকের কাছে ব্যথা বোধ করেন। আমি তাকে শুয়ে পড়তে বলে বাড়ি ফিরে যাই। তাহলে কাল আপনি এ বাড়িতে 2 বার এসেছিলেন? না, 3 বার। 3 বার? হ্যাঁ, আমি একটু রাতে আর একবার এসেছিলুম। সন্তোষবাবু সে কথা জানেন। আবার এসেছিলেন কেন? পরিতোষবাবুর বুকের ব্যথাটা কেমন আছে জানবার জন্যে। কিন্তু ঘরে ঢুকে দেখলুম তিনি ঘুমিয়ে পড়েছেন।
কাজেই তাকে না জাগিয়ে আবার আমি ফিরে যাই। কথা শুনতে শুনতে জয়ন্ত ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করছিল। হঠাৎ সে বলল, মুরারিবাবু, আপনি যখন তৃতীয়বার এ ঘরে আসেন, সেই লাইজলের পেয়ালাটা কোথায় ছিল? ওই টেবিলটার ওপরে। কিন্তু সেটা এখন আর এ ঘরের কোথাও দেখতে পাচ্ছি না কেন? মুরারিবাবু হতবম্বের মতো বললেন, আমি আমি কেমন করে বলবো? সন্তোষবাবু কি পেয়ালাটা সরিয়ে রেখেছিলেন? কই না তো, আমি তো কিছু সরাইনি। আমি কেন সরাবো? তাই যদি হয়, পেয়ালাটা কি তাহলে জ্যান্ত হয়ে ঘরের ভেতর থেকে সরে পড়লো? সুন্দরবাবু, বাড়ির ভেতরে খুঁজে দেখুন পেয়ালাটা কোথাও লুকিয়ে আছে কিনা। সেই হচ্ছে যত নষ্টের মূল। ততক্ষণ আমি বাড়ির বাইরে গিয়ে একটু বেরিয়ে আসতে চাই। খানিকক্ষণ পরে ফিরে এসে জয়ন্ত আবার একতলার বৈঠকখানায় ঢুকে একজন পাহারাওয়ালাকে ডেকে বলল, সুন্দরবাবু আর মানিকবাবুকে সেলাম দাও। মিনিটখানেক পরে সুন্দরবাবু এসে বললেন, জয়ন্ত, বাড়ির কোথাও কিন্তু চায়ের পেয়ালাটাকে খুঁজে পাওয়া গেল না। পাবেন না তা আমি জানি সুন্দরবাবু। এটা খুব সহজ মামলা। অপরাধী বোকা আর অপরাধবোধটাও কাঁচা, যদিও সে খুন আর চুরি দুই করেছে। কি বলছো হে? মৃতদেহে ক্ষতচিহ্ন দেখে আর পেয়ালা অদৃশ্য হয়েছে শুনেই আমার মন আসল সূত্র খুঁজে পেয়েছিল। আমার মনে সন্দেহ জাগলো, পেয়ালায় নিশ্চয়ই লাইজলের বদলে এমন কোনো মারাত্মক পদার্থ ছিল যা আর কারোর জানা উচিত নয়। তাই সেটা সরিয়ে ফেলা হয়েছে। আর সেটা সরাবার সুযোগ পেয়েছিলেন মুরারিবাবুই, কারণ তিনি বারবার এখানে আনাগোনা করেছিলেন। আসবার সময় দেখেছিলুম এ পাড়ায় একটি মাত্র ঔষধের দোকান আছে। সেখানে গিয়ে খবর নিয়ে জেনেছি কাল সন্ধ্যার সময় মুরারিবাবু সেখান থেকে দুটি জিনিস কিনেছিলেন, সায়ানাইড অফ পটাশিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। খানিকটা জলের সঙ্গে সায়ানাইড অফ পটাশিয়াম গুলে নিয়ে একটুখানি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিলেই তা পরিণত হবে মারাত্মক প্রুসিক অ্যাসিডে। মনুষ্যদেহের অতি তুচ্ছ আঁচড়ও তার সংস্পর্শে এলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য। মুরারিবাবু নিশ্চয়ই কোনো গতিকে, খুব সম্ভবত পরিতোষবাবুর মুখেই জানতে পেরেছিলেন আলমারির মধ্যে 10,000 টাকার নোটের অস্তিত্ব। সুন্দরবাবু, একটা বড় মামলা নিয়ে আমি এখন বড়ই ব্যস্ত। আপাতত আমার আর কিছুই করবার নেই। বাকি তদন্তটা আপনিই সেরে ফেলুন। চলে এসো মানিক, অনেক কাজ পড়ে আছে। পরদিন টেলিফোনের ঘন্টি ধরে জয়ন্ত শুনতে পেল সুন্দরবাবু বিপুল উল্লাসে বলছেন, জয়ন্ত, সঠিক তোমার আন্দাজ। মুরারি অপরাধ স্বীকার করেছে। তুমি ধন্য। সাবাস সাবাস। গল্পের আড্ডায় আজ শুনলেন জয়ন্ত মানিকের গল্প পলাতক চায়ের পেয়ালা। রচনা হেমেন্দ্র কুমার রায়। গল্প পাঠে এবং মানিকের চরিত্রে ঋষভ, জয়ন্ত শুভজিৎ রায়, সুন্দরবাবু সঞ্জয়শীল, মুরারিবাবু শুভ, সন্তোষবাবু শুভজিৎ মণ্ডল, গল্পের সূত্রধার অরুণাভ চক্রবর্তী। পোস্টার ডিজাইন তমজিতা পাত্র এবং শুভজিৎ রায়। টেকনিক্যাল হেড শুভজিৎ রায়। শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ। কন্টেন্ট হেড ঋষভ। সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প পলাতক চায়ের পেয়ালা। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা ইউটিউব চ্যানেল and also click the bell icon for notification. Happy listening.